আমি এই উপলক্ষে যে দায়িত্ব পেয়েছি, এই প্রদর্শনী এবং এই প্রদর্শনীর ক্ষেত্র এটা উদ্বোধনের যে দায়িত্ব পেয়েছি, তাতে আমি খুব সম্মানিত বোধ করি। সেটাই আগে বলি। তার সঙ্গে খুব সামান্য দু একটা কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা চারিদিকে যেটা লক্ষ্য করছি, আমাদের ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে ফেলে বিকৃত করে একটা অন্য ইতিহাস আমাদের উপর একেবারে সরাসরি ফ্যাসিস্ট কায়দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। একটু আগে বলাই হয়েছে, আপনারাও জানেন ইতিমধ্যে, যে পশ্চিমবঙ্গ দিবস এবং শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আদেশ জারি করা হয়েছে। শুধু আদেশ জারি নয়, একেবারে 1930-এর দশকে 33 সালে যখন জার্মানিতে ফ্যাসিবাদের অভ্যুদয় হয়, একেবারে সেই বছর খুব নির্দিষ্ট করে ফ্যাসিস্ট সরকার একটা রীতি প্রচলন করেছিলেন। সেইটিকে আক্ষরিক অর্থে আমাদের এই সরকার পালন করছেন। এই রীতিটা ছিল যে যেদিন সারা জার্মানিতে কয়েকজন লেখকের নাম চিহ্নিত করে তাদের সমস্ত বই নিষিদ্ধ করা হয়েছিল এবং আদেশ দেওয়া হয়েছিল যে পুরো জার্মানি যাদেরই বাড়িতে তাদের কোনো বই আছে এই লেখকদের, সেই সমস্ত বই একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে সকাল 10টায় শহরের একেবারে কেন্দ্রে সেইখানে এনে ফেলতে হবে এবং সেগুলো জ্বালিয়ে দেওয়া হবে। হয়েছিল এই ঘটনা। শুধু তাই নয়, তার সঙ্গে এই আদেশও ছিল যে প্রত্যেকটা শহরে ওই বই পোড়ানোর ছবি সেগুলো ক্যামেরাতে তোলা হবে এবং সেটা সরকারের কাছে পাঠানো হবে। 1983 সালে, ওই 33 সালের 50 বছর পরে আমি বার্লিনে গিয়ে দেখেছি যে বার্লিনের টাউন হল তার একটা প্রদর্শনীর আয়োজন করেছিলেন। খুব নীরব একটা প্রদর্শনী, কিন্তু ভয়ঙ্কর একটা প্রদর্শনী। এই এত বড় প্রায় একটা ঘর, সেই ঘরের দেয়াল জুড়ে, পুরো ঘরটা জুড়ে একটার পর একটা ছবি, প্রায় একই ছবি, একই দৃশ্য। শহরের মাঝখানে রাস্তায় বইয়ের রাশি পুরনো হচ্ছে, আর নিচে এক হরফে একভাবে সেই শহরের নাম লেখা, তারিখটা দেওয়া, আর সময় সকাল 10টা। আর কিচ্ছু নেই সেই ঘর, পুরো ঘর জুড়ে এই ছবি। পরপর যখন দেখে যাচ্ছি, ওই নীরবতার মধ্যে একটা আতঙ্ক হয়েছিল। মনে হয়েছিল যে এটার আবার কখনো বোধহয় ঘটবে না। আর আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখছি, এই গত কয়েকদিনের মধ্যে ঠিক সেই ঘটনা ঘটেছে। প্রত্যেকটা স্কুলে কলেজে হুকুম গেছে যে ওই অনুষ্ঠান হবে, তার ছবি সরকারকে পাঠাতে হবে, কখনো ভিডিও, নয়তো সাধারণ আলোকচিত্র, এবং সরকারের দপ্তরে সেগুলো জমা করছে। একেবারে সেই ইতিহাসটা ফিরে আসছে এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের ইতিহাস, যে ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে, সেই ইতিহাসকে ফিরিয়ে আনা, পুনরুচ্চারণ করা, সদর্থে উচ্চারণ করার একটা দায় আমাদের এসে পড়ছে। এবং সেটা শুরু হতে পারে জ্যোতি বসুর নামাঙ্কিত তার ব্যক্তিগত সংগ্রহের উপরে ভিত্তি করে নির্মিত একটা সংগ্রহ প্রতিষ্ঠানের উপরে। ওই ইতিহাসের চর্চা, তার গভীরে কি সেই ইতিহাসকে পুনরাবিষ্কার করা, পুনঃপ্রতিষ্ঠা করার দায় আমরা এইখান থেকে পালন করব, সেই অঙ্গীকার আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা আজকে করব। এবং সেই কারণে আমি সামান্য কয়েকটা কথা বলবো। আমরা 50-এর দশক থেকে আমাদের প্রজন্ম, আমরা যারা জ্যোতিবাবুর এই কর্মকাণ্ড দেখেছি,
তার নেতৃত্বে কি ঘটেছে তার পুরো সাক্ষী আমরা, তাতে আমরা নানাভাবে অংশগ্রহণ করেছি। তার মধ্য থেকে যে ইতিহাসকে আমরা পেয়েছি, জেনেছি, প্রত্যক্ষ করেছি, সেই ইতিহাসের একটা উত্তরাধিকার, সেই ইতিহাসের পূর্ব ইতিহাস একটা, তার সঙ্গে আমি এটাকে যুক্ত করতে চাই। এবং সেই ইতিহাসের উত্তরাধিকার জ্যোতিবাবুও যেমন গ্রহণ করেছেন, পালন করেছেন, আমরাও পালন করব। আপনারা জানেন যে 1930 সালে রবীন্দ্রনাথ যাচ্ছেন প্রথম সোভিয়েত ইউনিয়ন। সেপ্টেম্বর 1930 সালে রবীন্দ্রনাথ সোভিয়েত ইউনিয়নে যাচ্ছেন এবং তার পরপরে যেদিন পৌঁছেছেন, উনি পৌঁছেছেন 11ই সেপ্টেম্বর 1930। 12ই সেপ্টেম্বর ওর সঙ্গে রুশ লেখক, শিল্পী, থিয়েটার, সিনেমার লোকেরাও দেখা সাক্ষাৎ করেছেন। কিন্তু উনি খুব জোর দিয়ে বলেছেন যে কোনো দায়িত্বশীল সরকারি আধিকারিকের সঙ্গে উনি কথা বলতে চান। বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সাংস্কৃতিক সংযোগের জন্য যে সংস্থা সোভিয়েত ইউনিয়নে তখন প্রতিষ্ঠিত, তার প্রধান FN পেত্রভের সঙ্গে 13ই সেপ্টেম্বর ওর একটা আলোচনা হয়। সেই আলোচনার নথি পাওয়া গেছে, সেটা নথিবদ্ধ আছে। তাতে রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ একটা ভয় আছে যে সোভিয়েত ইউনিয়নের ওই কটা দিনের মধ্যে উনি যা কিছু বলবেন, করবেন, ব্রিটিশ সরকার তার খোঁজ খবর রাখবে এবং তার প্রতিঘাতে বিশ্বভারতী বা তার নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। তাই তার আগে উনি একটা খোলামেলা আলোচনা করে নিতে চাইছিলেন কর্তৃপক্ষদের সঙ্গে। সেইখানে রবীন্দ্রনাথ বলছেন, তার ইংরেজি বয়ান আমার সামনে, তাকে আমি দ্রুত চটজলদি বাংলা করে যাচ্ছি। ভারত আজকে একটা বিপ্লবের মধ্যে, লড়াই চলেছে সরকারের সঙ্গে জনসাধারণের। এমন একটা পরিস্থিতি যাতে খুব নিরপরাধ, নিরীহ কোনো ঘটনা, একেবারে নিরীহতম ঘটনা, সেটাকেও এই সরকার তারা কোনো গোপন আন্দোলন বা বিপ্লবের একটা চিহ্ন বা একটা ইঙ্গিত বলে চিহ্নিত করতে পারে। আপনারা জানেন ব্রিটিশ সরকার আপনাদের সঙ্গে যোগাযোগ আছে বলে যাদের সন্দেহ করে, তাদের এই মুহূর্তে বন্দি করে তাদের কারারুদ্ধ করে রেখেছে। সরাসরি তার আগে মেরঠ ষড়যন্ত্র মামলা শুরু হয়েছে এবং কমিউনিস্ট নেতারা কারাগারে বন্দী। সরাসরি রবীন্দ্রনাথ সেই কারাবন্দীদের কথা বলছেন সোভিয়েত ইউনিয়নে গিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে আপনাদের যেটা করতে হবে, আমাদের শ্রমজীবী মানুষের জন্য সরাসরি what you could really do for our working people is to write to us. আমাদের ভাষায় আপনাদের অভিজ্ঞতার কথা, আপনারা মানুষের জন্য যা করেছেন এবং তাতে যে বিপুল সার্থকতা আপনারা লাভ করেছেন, তার পরিচয় দিয়ে আমাদের ভাষায় লিখে আমাদের জানান। এই তথ্য এবং আপনাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য যদি আমাদের জনসাধারণকে আমরা জানাতে পারি, তাহলে আমাদের দেশের শ্রমজীবী মানুষ, আবার বলছেন দ্য ওয়ার্কিং পিপল অফ আওয়ার কান্ট্রি, তারা উপকৃত হবে। এটা 1930-এর সেপ্টেম্বর। তার পরের বছর 31 সালে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে যখন ওকে সংবর্ধনা দেওয়া হয়েছে, খুব বিপুল আকারে সংবর্ধনা দেওয়া হয়েছে, উনি আসছেন সেই অনুষ্ঠানে, কলকাতার শান্তিনিকেতন থেকে আসছেন। এবং যখন ওকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, সমস্ত কিছু আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, উনি যখন উত্তর দেবেন, সেই উত্তরে উনি কোনো ভাষণ দেন। সেই মুহূর্তে
বক্সা কারাগৃহে যে বামপন্থী বিপ্লবীরা বন্দী ছিলেন, কংগ্রেস জাতীয়তাবাদীরা নন, তাদের সমর্থনে, তাদের উদ্দেশ্যে উনি একটা কবিতা পড়ছেন, কোনো বক্তৃতা দিচ্ছেন না। যে কবিতা শুরু, নিশীথেরে লজ্জা দিল অন্ধকারে রবির বন্দন, পিঞ্জরে বিহঙ্গ বাঁধা সঙ্গীত না মানিল বন্ধন, ফোয়ারার রন্ধ্র হতে উন্মুখর ঊর্ধ্বস্রোতে বন্দি বাড়ি উচ্চারিল আলোকের কি অভিনন্দন। নিজের জন্মদিনে নিজের কথা নয়, নিশীথেরে লজ্জা দিল অন্ধকারে রবির বন্দন। আমি লজ্জা পাই যখন আমার সহযোগীরা, আমি যাদের সমর্থন করি, তারা যখন কারাবন্দী, সেই লজ্জা আমার গায়ে এসে বাঁধে। এবং তার থেকে ওই উদ্দীপনা উনি লাভ করেন, বন্দি বাড়ি উচ্চারিল আলোকের কি অভিনন্দন। এবং ওই 31 সালে আরো একটা ক্ষেত্র, যেখানে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকারকে আমরা বহন করে এই নতুন রাষ্ট্রযন্ত্রের ফ্যাসিবাদী পরিকল্পনাকে আমরা পরাস্ত করব, তাতেও রবীন্দ্রনাথই আমাদের অস্ত্র। আমি ছোট্ট একটা অংশ পড়ে শোনাচ্ছি। ওই 1931 সালে সোভিয়েত ইউনিয়ন ঘুরে আসার অভিজ্ঞতাতে দীপ্ত রবীন্দ্রনাথ চিঠি লিখছেন হেমন্ত বালা দেবীকে। আমার দেবতা মানুষের বাইরে নেই, নির্বিকার নিরঞ্জনের অবমাননা হচ্ছে বলে আমি ঠাকুর ঘর থেকে দূরে থাকি, একথা সত্য নয়। মানুষ বঞ্চিত হচ্ছে বলে আমার নালিশ। যে সেবা, যে প্রীতি মানুষের মধ্যে সত্য করে তোলবার সাধনাই হচ্ছে ধর্ম সাধনা, তাকে আমরা খেলার মধ্যে ফাঁকি দিয়ে মেটাবার চেষ্টায় প্রভূত অপব্যয় ঘটাচ্ছি। এই জন্যে আমাদের দেশে ধার্মিকতার দ্বারা মানুষ এত অত্যন্ত অবজ্ঞাত। মানুষের রোগ, তাপ, উপবাস মিটতে চায় না, কেননা এই চিরশিশুর দেশে খেলার রাস্তা দিয়ে সেটা মেটাবার হার আমরা নিয়েছি। মাদুরার মন্দিরে যখন লক্ষ লক্ষ টাকার গহনা আমাকে সগৌরবে দেখানো হলো, তখন লজ্জায় দুঃখে আমার মাথা হেঁট হয়ে গেল। কত লক্ষ লক্ষ লোকের দৈন্য, অজ্ঞান, অস্বাস্থ্য ওইসব গহনার মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। খেলার দেবতা এইসব সোনা জহরতকে ব্যর্থ করে বসে থাকুন, এদিকে সত্যকার দেবতা, সত্যকার মানুষের কঙ্কাল শীর্ণ হাতের মুষ্টি প্রসারিত করে ওই মন্দিরের বাহিরে পথে পথে ফিরছেন। তবু আমাকে বলবে আমি নিরঞ্জনের পূজারী? ওই ঠাকুর ঘরের মধ্যে যে পূজা করছে, সমস্ত ক্ষুধাকে অবজ্ঞা করে সে আজ কোন শূন্যে গিয়ে জমা হচ্ছে। এই প্রবল ধিক্কার ধ্বনি, আর তার সঙ্গে মিলিয়ে দেখুন যে ওই মন্দিরে একেবারে সরাসরি কি প্রাসঙ্গিক হয়ে ওঠে যে ওই লক্ষ লক্ষ কোটি কোটি ধন সম্পদ গরিব মানুষ, সাধারণ মানুষ তাদের বিশ্বাসকে ঠকিয়ে আদায় করেছে এবং সেটা চুরি করে এই দেশের প্রভুরা। সেই লজ্জা রবীন্দ্রনাথ আমাদের মধ্যে আরো দীপ্ত করে তোলেন এবং সেই উত্তরাধিকার, সেই ঐতিহ্যকে বহন করে আমরা এই মিথ্যে ইতিহাসের বোঝাকে পর্যদস্ত করব, আমরা দমিত করব, আমরা ভেঙে চুরমার করে দেব। এই সংকল্প জ্যোতিবাবুর কাছে আমাদের অঙ্গীকার। নমস্কার। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।